মানে বড় বাজেট না, কিন্তু দেশের উন্নয়নটা যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রেখেই বাজেটটা প্রণয়ন করা হয়েছে। যাদেরকে পুরো বাজেটটাই আপনার একটা ভিক্ষার ঝুলি নিয়ে করা, যেমন সরকার একটা বাজেট দিয়েছে, এটা শুধু মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপরে ট্যাক্স দিয়েছে। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা বিএনপি নিজেরাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, মানে বড় বাজেট না, কিন্তু দেশের উন্নয়নটা যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রেখেই বাজেটটা প্রণয়ন করা হয়েছে। এবং সেখানে মানুষের যারা যেটা নিত্য প্রয়োজনীয় পণ্য এবং চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, এসব দিকটা আমরা বিশেষভাবে নজর রেখেছি, যাতে সেখানে যেন কোনো এই ইনফ্লেশনের চাপটা না আসে। তো আমাদের এখন একটা বড় চ্যালেঞ্জ, এই ইনফ্লেশনটা কীভাবে আমরা নিয়ন্ত্রণে আনবো। জিনিসের দাম বেড়েছে, এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপরে তো ট্যাক্স দিতেই হবে। তো সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না, আধার ছাড়া তো মাছ আসবে না। সেইরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে, সেই কেয়ারটেকার আমলেই শুরু করেছিল, আর পরেও প্রত্যেক সরকারই করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, অন্তত টাকাটা উদ্ধার হোক, সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। এটা নিয়ে নানা কথা নানা জনের, কিন্তু তারপরেও আমরা যেগুলি মানুষের জন্য প্রয়োজন সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি। প্রত্যেকটা খাদ্যপণ্য, চিকিৎসার ক্ষেত্রে, ক্যান্সার বা ডায়ালিসিস অথবা এই সমস্ত কিছুর উপর থেকে ট্যাক্স কমিয়ে দিয়ে একদিকে স্বাস্থ্যসেবা, একদিকে কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়া, দেশীয় শিল্প উৎপাদনে যেগুলি ক্ষুদ্র যন্ত্রাংশ, কাঁচামাল, সেগুলির উপরকে আমরা সুরক্ষা দিয়েছি, সীমিতভাবে যাতে বেশি ট্যাক্স না দিতে, সেগুলো আমরা কমিয়েছি। সেইভাবেই কিন্তু আমরা আমাদের এবার বাজেটটা অত্যন্ত পরিকল্পিতভাবে দিয়েছি। আজকে এই বাজেট দেখেই আপনারা তো নিজেই বুঝতে পারছেন যে ভিক্ষার ঝুলিয়ে কারা ঢুকছেন, যাদেরকে পুরো বাজেটটাই আপনার একটা ভিক্ষার ঝুলি নিয়ে করা, যেমন এর মধ্যে আপনার নিজস্ব কোনো কিছুই নাই। আজকে যে পরিমাণ ঋণের বোঝা দাঁড়িয়েছে আপনার, এবং ঘাটতি বাজেট তো বটে, সেই ঘাটতি মেটানোটা হচ্ছে ঋণ দিয়ে, একে বৈদেশিক ঋণ আবার ডোমেস্টিক ঋণ। যে মানুষগুলো আপনার অলরেডি পড়ে গেছে খাদের মধ্যে, তাদের মধ্যে আপনার এই তথাকথিত বাজেটের হাতি চেপে বসেছে, তাদের কাছ থেকেও আপনার ঋণ নেওয়া হবে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা, যে আমাদের দেশে আপনার নিম্নবিত্ত আয়, মধ্যবিত্ত, এরা কিন্তু আপনার ওই ব্যাংকের টাকা জমা রাখে, এবং অনেকে আপনার রিটায়ার করার পরে ফিক্সড পেনশনের টাকা যা পায় তা ফিক্সড জমা রাখে। তো ওই ফিক্সড টাকার উপরে এখন কর প্রতি বছর বাড়ছে, এবং সেখান থেকে তারা যে লাভ্যাংশটা পায়, সেই লাভ্যাংশ তাদের এখন আর পরিবার চালানোর মতো কোনো উপায় নেই। সুতরাং এটা তার একেবারে অযৌক্তিক, অহেতুক আবার একটা মিথ্যা কথা বলে জাতিকে প্রতারণা করা ছাড়া কিছুই নয়। বিএনপি একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে জিয়া রহমান সাহেব একটা পুরোপুরি টেনে তুলে তলাবিহীন ঝুড়ি থেকে, যেটাকে বটমলেস বাস্কেট বলেছিলেন হেনরি কিসিঞ্জার, সেখান থেকে সে কিন্তু একটা সম্ভাবনা অর্থনীতি তৈরি করে নিয়ে এসেছিল। বেড়াবার সময় অর্থনীতিকে এমনভাবে তুলে আনা হয়েছিল যে সেটাকে ইমার্জিং টাইগার বলা হচ্ছিল, শেষ সময়টার কথাই বলছি আমি। সুতরাং কখনোই কোনোভাবেই বিএনপির আমলে অর্থনীতি, আপনার যে কোনো অর্থনীতিবিদকে জিজ্ঞেস করবেন, ম্যাক্রো ইকোনমিক্স ওয়াজ ইন ইজ হাইয়েস্ট ফর্ম অ্যাট দ্যাট টাইম। ম্যাক্রো ইকোনমি, যেটা সমষ্টিগত অর্থনীতি, এটা তার সবচেয়ে ভালো সময় ছিল বিএনপির সময়। আপনি আজকের বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞেস করবেন, তার আগের গভর্নরকে জিজ্ঞেস করবেন, আজকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে ব্যাংকিং সেক্টরে বা আর্থিক সেক্টরে, এটা কখনই বিএনপির সময় সেটা হয়নি। দেশকে রক্ষা করার পাচারে যে অর্থ সবার অজান্তে চলে যায়, এই অর্থ এই ব্যবস্থা করা হচ্ছে ব্যাংকে ফিরে আসবে বলে আমরা মনে করছি। সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি তো বলেছি
আমরা কি উদ্দেশ্যে এই কালো টাকা সাদা করছি? অপ্রদর্শিত অর্থ মূলধারা আনার ব্যবস্থা, ব্যাংকে আনার ব্যবস্থা করেছে। ব্যাংকে আসলে এখান থেকে ট্যাক্সেশনেরও সুবিধা আরো বাড়বে। কাজেই ও প্রধানমন্ত্রী যেটা বলেছে, মাছ ধরতে গেলে আধার দিতে হয়, সে কথাই বাস্তব। এখন সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপি সুরে সুর মিলিয়ে কথা বলে, কথার সাথে যাদের বাস্তবে কর্মকাণ্ডের কোনো মিল নেই। বিএনপি নিজেরাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে বসে দণ্ডিত এই আসামি লন্ডনে বসে আরাম আয়েশে দিন যাপন করছে। এই হাজার হাজার কোটি টাকা পাচারের হিসেব মির্জা ফখরুল সাহেব দিতে। এই পাচার যারা করে, এই পাচার থেকেও দেশকে রক্ষা করার জন্য পাচারে যে অর্থ সবার অজান্তে চলে যায়, এই অর্থ যখন এই ব্যবস্থা করা হচ্ছে তখন সেই অর্থ মূলধারা ব্যাংকে ফিরে আসবে বলে আমরা মনে করছি। আমাকে এক সাংবাদিক ভাই আমাকে বলেছেন যে ওবায়দুল কাদের সাহেব গতকাল নাকি বলেছেন আজকে এই যে 15% যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি এটা নাকি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। হাস্যকর। প্রধানমন্ত্রী বলেছেন। তাহলে আমি ওবায়দুল কাদের কথা শুনলাম। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো দেখলাম যে আপনারা এই মাছের টোপ দিয়ে কাদের ধরেন, এবং কেন, কারণ আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে, এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। যেখানে সবচেয়ে বড় সংকট এখন সাধারণ মানুষের জন্য ইনফ্লেশন, দ্রব্যমূল্যের এত বেশি বেড়ে গেছে যেটা সাধারণ মানুষের কাছে সহনীয় হচ্ছে না। আজকে এই সমস্ত কথাগুলো বলে একটা ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে আর কতদিন প্রতারিত করে রাখবে তারা। আওয়ামী লীগ ঘৃণার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে, বিনা ভোটে রাজনীতি প্রতিষ্ঠা করেছে, নিশিরাতের ভোটে সরকার প্রতিষ্ঠা করেছে, পাশের রুমের ভোটে 2024 সালে পাশের রুমের গোপন কক্ষের ভোটে প্রতিষ্ঠা করেছে। কাকো কখনো স্বামী ডাকতেছে, কাকো কখনো কি ডাকতেছে, কত কিছু যে ঘটনা ঘটতেছে এগুলির হদিশ রাখা মুশকিল। 2024 সাল একটা ভয়ানক বছর, এটাই সবাই ফোরকাস্ট করতেছে। এখন আমাদেরকে দেখতে হবে বাংলাদেশে কি হয়। এখন তো সরকার একটা বাজেট দিয়েছে, এটা শুধু মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপরে ট্যাক্স দিয়েছে। এই দুইটা জিনিস অর্থমন্ত্রী বাদ রাখিছে। এটা কি ভুলে হয়েছে না কিভাবে হলো বুঝলাম না। মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপর ট্যাক্স। ওটা তো পাবলিক টয়লেটে তো টাকা আছেই। আমি তো বলছি ঘরে মলমূত্র যেটা ত্যাগ করেন ওটার উপরে ট্যাক্স নাই, বাকি সবগুলির উপর ট্যাক্স দিয়েছে। এবং যে বাজেট, ডেফিসিট বাজেট প্রায় 2,51,000 কোটি টাকা ডেফিসিট, এই বাজেট কীভাবে বাস্তবায়ন হবে? এটা হলো ঋণের বাজেট, ডলারও নাই, বাংলাদেশি টাকাও নেই। আপনাকে যে টাকা দেবে এখন পার একজনের পিছনে বোধ হয় 1,80,000 টাকা ঋণ প্রত্যেকের পিছনে।
এই ঋণ শোধ করার জন্য নতুন ঋণ যদি না নেয়, এই ঋণ শোধ করতে 2062 সাল পর্যন্ত লাগবে। এটা তো হচ্ছে লুটেরাদের দেশে পরিণত হয়েছে, সরকার লুটেরাতে পরিণত হয়েছে। লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার জন্য। তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে, তাতে করে সাধারণ মানুষের উপর এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে, এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়ে পড়বে। অর্থাৎ আপনার পকেট কাটার জন্য, এবং এটা আনছে আপনার বিদেশ থেকে অনুদান অথবা ঋণ, আর সেই সঙ্গে আবার আপনার ব্যাংকগুলো থেকে আপনার ঋণ নেওয়া, সবটাই গিয়ে পড়ছে মানুষের উপরে, এবং মানুষটা এই বোঝা টানতে টানতে এখন মানে আর পারছে না। একদিকে আপনার যেমন ইনফ্লেশন চরমভাবে উপরে উঠে গেছে, মানুষ তো আর পারছে না, যখন এখন তো বহু মানুষ কিন্তু শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে, কারণ এখানে ঢাকা শহরে আর তারা টিকতে পারছে না, গ্রামে গিয়েও তারা বিপদে পড়ছে, কোনো এমপ্লয়মেন্ট নেই। এখন এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় আপনার সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা, ক্রিয়েট করার মধ্যে কিছু নাই, নতুন করে মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। পুরো বাজেটে দেখবেন মেগা প্রজেক্টের এবং মেগা চুরি, মেগা দুর্নীতির জন্য করা হয়েছে। সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না, এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে।